এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ফুয়াদ বারান্দায় দাঁড়িয়ে দেখলো সুস্মিতা গাড়িতে উঠে চলে যাচ্ছে। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নতুন জীবনে দাঁড়িয়ে পুরনো প্রেমের মুখোমুখি হওয়া পৃথিবীর সবচেয়ে নির্মম ব্যাপারগুলির একটি বোধ হয়। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়ে ক্লান্তির বাহানায় রুমে চলে এসেছে। নিজেকে একটু সামনে আবার লিভিং রুমে যেতে চেয়েছিল, তার আগেই সুস্মিতা চলে গেছে। ভালোই করেছে। সুস্মিতার প্রতি এখন আর কোনো আবেগই খাটে না। তবুও ওই হাসি মুখ, খুব চেনা দুটি চোখ, একসঙ্গে সংসার পাতার হাজার স্বপ্ন, হুট করেই সব স্মৃতি যেন সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সে রুদ্ধ পথ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। পথ সুস্মিতাকে ছাড়তে চায়নি, সেই ছেড়ে চলে গেছে। যাওয়ার অবশ্য কারণও ছিল, থাকার মতো কি কারণ একটাও ছিল না। এইসব কিছুই এখন অতীত। কিন্তু সুস্মিতা হঠাৎ এখানে কেন আসলো? তার এখানে আসার মতো কোনো কারণ দেখছি না ফুয়াদ। ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল। বিয়ের কথাবার্তা কিছু দূর এগিয়ে ঝামেলা হলো। এরপর সুস্মিতা ওকে ছেড়ে চলে গেল। এখন এখান দিয়ে যাওয়ার পথে বাসায় যাওয়ার মতো সম্পর্ক ওদের মধ্যে নেই। তাহলে সে কেন আসলো? ফুয়াদের সাথে দেখা করতে কিংবা কথা বলতে নিশ্চয়ই আসেনি। ওর সাথে যোগাযোগের অনেক উপায় আছে, সেই জন্য বাড়িতে আসার দরকার নেই। অফিস থেকে এসে এখনো পোশাক পরিবর্তন করেনি ফুয়াদ। সে দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে থাকে। এরপর রুমে এসে প্রথমেই চোখ গেল বিছানার দিকে। এই গরমের ভিতরে এসা কম্বল কাঁথা গায়ে কিরকম জড়সড় হয়ে শুয়ে আছে। ওর চুলগুলো খুব এলোমেলো, মুখ ঢেকে রেখেছে। চুলগুলো এভাবে এলোমেলো রাখতে ওকে আগে কখনো দেখেনি। ফুয়াদের এই মুহূর্তে পুরো পৃথিবীটাই ওলটপালট লাগছে। সুস্মিতার জন্য বিধ্বস্ত হওয়া হৃদয় এসে বিছানার দিকে এগিয়ে গিয়ে এশার মাথার পাশে বসল। ধীরে ধীরে ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। হাত গালে স্পর্শ হতে জ্বরের তাপ অনুভব হলো ওর। এশার এই অসুস্থতা গ্রাহ্য করার মতো মেজাজ ওর নেই। তবুও কেন জানি এড়িয়ে যেতে পারলো না। গায়ে জ্বর এসেছে কখন? ওষুধ আনতে বলনি কেন? এশার থেকে কোনো উত্তর আসলো না। ফুয়াদের বিরক্ত লাগছে। সে আর কিছু না বলে পোশাক বদলে নিল। তিনতলার ফাঁকা রুমটায় গিয়ে একা কিছুক্ষণ কাটাবে বলে মন স্থির করল। রুম থেকে বের হতে গিয়েও আবার এশার কাছে ফিরে আসলো। গায়ের কাঁথা সরিয়ে কপালে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, জ্বর কত মেপেছো? 104। ফুয়াদ বাসার কাছের ফার্মেসি থেকে জ্বরের ঔষধ নিয়ে আসলো, সাথে 2টা স্যান্ডউইচও আনে। জ্বর মুখে ভাত নিশ্চয়ই ভালো লাগবে না। স্যান্ডউইচ খেয়ে ওষুধ খেয়ে নাও। ফুয়াদের গলা কেমন কর্কশ শোনালো। সে রুম থেকে বেরিয়ে গেল। এসব স্যান্ডউইচ খেলো না, ওষুধও খেলো না। ওর ভীষণ কান্না পাচ্ছে। নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। সুস্মিতার এখানে আসা, তার জন্য ফুয়াদের অস্থিরতা, গায়ের প্রচন্ড জ্বর। মাকে দেখছে না কতদিন হলো। মা কেমন আছেন? সব দুঃখ যেন হঠাৎ ওর মনে নাড়া দিয়ে উঠেছে। যদি মা পাশে বসে চলপট্টি দিয়ে দিত, ও বোধহয় ভালো হয়ে যেত। মেজো মামার বাসায় মানুষটা বোধহয় অযত্নেই আছে। মাকে একদিনের জন্য যদি শান্তিতে রাখতে পারতো মৃত্যুর আগে। নতুন বিয়ে হলে মানুষ মাসের মধ্যে কয়েকবার বাপের বাড়ি বেড়াতে যায়। এত বড় পৃথিবীতে ওর কোথাও যাওয়ার জায়গা নেই। ওর পৃথিবীটা এত সংকীর্ণ কেন? অন্তত এমন একটা পরিবারে বিয়ে হতে পারতো যেখানে সবাই ওকে ভালোবাসতো। একটা ভালো বড় তো আল্লাহ মিলিয়ে দিতে পারতেন, যে ভালোবাসতো, আদর করত, যত্ন করত, মাথায় করে রাখতো। একটু মন খারাপে উদ্বিগ্নতা হতো, একটু অসুস্থতায় অস্থির হয়ে যেত। কাঁদতে কাঁদতে এশার হেঁচকে উঠে গেল। জ্বর আর কান্না মিলে ওর নাক মুখ ফুলে লাল হয়ে গেছে। ফুয়াদ রাতে বাসায় ফিরে দেখলো এশার হুঁশ নেই। শরীরের হাত ছোঁয়ানো যাচ্ছে না জ্বরের তাপে। দুপুরে সেই ওষুধ স্যান্ডউইচ যেরকম রেখে গেছে সেই রকমই পড়ে আছে। এশা, এই এশা। ফুয়াদের কণ্ঠের উদ্বিগ্ন শোনালো। এশা
চোখ টেনে মেলতে পারছে না। ও জ্বরে ঘরে কেবল হু হু করছে। ফুয়াদ দ্রুত একটা কাপড় ভিজিয়ে এনে ওর কপালে জলপট্টি দিতে লাগলো। হাত পাও মুছিয়ে দিল কয়েকবার, কিন্তু জ্বরের তাপ কমছে না। দুপুরে ঔষধ খেলে নিশ্চয়ই এখন এই অবস্থা হতো না। ফুয়াদের এত রাগ হচ্ছে, রাগ ভুলে ও এশার গায়ের জামাটা খুলে শরীর মুছিয়ে দিল। তার পরনে এখন শুধু অন্তর্বাস। ফুয়াদ সেই দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরে নিল। ধুর, এই বিপদের মধ্যে কোথায় কি নজর দিচ্ছে। অনেকক্ষণ যাবৎ জলপট্টি দিয়েও কোনো লাভ হলো না। এশার শরীরের অবস্থা কোনো পরিবর্তন নেই। সে চোখ মেলেই তাকাতেই পারছে না। ফুয়াদের উদ্বেগ বাড়ে। এখন ওকে নিশ্চয়ই কোলে করে সিঁড়ি বেয়ে নিচতলা পর্যন্ত গাড়িতে তুলে হাসপাতালে নিতে হবে। ফুয়াদ ব্যস্ত মুখে টি শার্ট আর ট্রাউজার পাল্টিয়ে শার্ট প্যান্ট গায়ে দেয়। শার্টের বোতাম আটকাতে আটকাতে দেখলো পলি বেগম আর শফিক আহমেদ এসেছে। পলি বেগম এশার দিকে এক নজর তাকিয়ে বলল, জ্বরের জন্য নাপা খাওয়ালেই যথেষ্ট। তার জন্য এই রাতের বেলায় হাসপাতালে নিতে হবে কেন? এত আদিক্ষেতা করছো কেন? আজকাল বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু। ফুয়াদ যেন পলি বেগমের কথা শুনতে পেল না। ও এশাকে বিছানা থেকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে থাকে। শুক্রবার হয় ডাক্তার পাওয়া যাচ্ছে না, রাতের বেলা হওয়ায় আরো সমস্যা। ফুয়াদ ওর বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজ খবর নিয়ে শেষমেশ এশাকে একটা হাসপাতালে নিয়ে আসে। এখানকার পরিবেশ তেমন ভালো না, কিন্তু একজন ডাক্তার পাওয়া গেছে। এশা হাসপাতালে বিছানায় শুয়ে আছে। তার চেহারা খুবই ম্লান, পরিশ্রান্ত দেখাচ্ছে। গায়ের জ্বর এখনো কমেনি। ঘন্টাখানেক আগে ওষুধ খাইয়েছে। ডাক্তার বলেছে রাতের ভেতর জ্বর কমে যাবে। ফুয়াদ একটু পর পর ওর কপালে হাত দিয়ে দেখছে। রাতটা হাসপাতালেই থাকতে হবে। বিছানায় একজনে সেখানে এসে শুয়ে আছে। ফুয়াদ একটু জায়গা করে পাশে বসল। পুরো রাত জেগে কাটাতে হবে। ফুয়াদ এশার পাশে বসে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল। মোবাইল চালানো ছাড়া আপাতত করার কিছু নেই। সুস্মিতার নাম্বার থেকে 2টা কল এসেছে ঘন্টা 2 আগে। ফুয়াদ বিস্মিত হয়ে সাথে কৌতূহলীও। ওদের সম্পর্ক ভেঙেছে সেই কবে। এরপর বিয়ে করলো। দায়ছাড়া ভাবে এশার সঙ্গে সংসারটাও করে যাচ্ছে। এর ভিতর সুস্মিতা কেন এভাবে যোগাযোগ করার এর ভিতর সুস্মিতা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি। এমনও না যে ফুয়াদ যোগাযোগের কোনো রাস্তা রাখেনি। ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব আগের মতোই আছে। আজ হঠাৎ কিসের জন্য হুট করে বাসায় এসে হাজির হলো। এখন আবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। এশার হাত 2টা বুকের উপর ভাঁজ করে রাখা। সে হঠাৎ বুক থেকে ডান হাতটা নামিয়ে রাখলো পাশে। সেটি ধীরে ধীরে ফুয়াদের আঙুল স্পর্শ করলো। ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে ফুয়াদ সেদিকে তাকালো। এশার কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর আগের মতোই আছে। ডাক্তার কি ওষুধ দিল? তাকে এখন পাওয়া যাবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ফুয়াদ ভেবেছিল একটু বাইরে বের হয়ে সুস্মিতার কল ব্যাক করবে, সাথে সিগারেটও খেয়ে আসবে, কিন্তু এসে এমনভাবে হাত ধরেছে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আশ্রয় খুঁজছে। ফুয়াদ আর হাত ছাড়িয়ে বাইরে গেল না, এসার পাশেই থাকলো। ওর দিকে কিছুটা ঝুঁকে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমার কথা শুনতে পাচ্ছ? শরীর খুব খারাপ লাগছে, ভয় পাচ্ছ তুমি? এশার থেকে কোনো উত্তর আসলো না। সে আগের মতোই চোখ বুজে আছে এবং ফুয়াদের হাত ছেড়ে দিল। ফুয়াদ এবার নিজেই থেকে ওর হাত ধরল যাতে ওর ভয় কমে ভরসা পায়। হাত ছাড়লে কেন? তুমি তো আমাকে ভালো মুশকিলে ফেলেছ। কথা বলছো না, কিছু না? প্রত্যুত্তরে এশা কিছুটা অস্পষ্ট গলায় ওর মায়ের কথা বলল। কি বলেছে ফুয়াদ পরিষ্কার শুনতে পেল না। তোমার মাকে আসতে বলবো? হুম। এখন তো অনেক রাত হয়ে গেছে, এত রাতে আসতে পারবে? সকালে বলি তার চেয়ে। হুম। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এশার মুখে কাতর দেখালো। ফুয়াদ হাত থেকে ফোনটা রেখে একটু এগিয়ে ওর মাথার কাছে বসলো। খোপা করা চুলগুলো খুলে দিয়ে চুলের ভেতর আঙুল চালিয়ে আরাম দেওয়ার চেষ্টা করলো, ও যাতে একটু ঘুমাতে পারে। এই বাড়তি আদিক্ষেতা কেন করছে ও জানে না। এসব করার মতো কোনো দায়বদ্ধতা ওর নেই, তবুও করছে। জ্বর এখনো ছাড়ছে না, সেটা নিয়েও ভেতরে ভেতরে সামান্য দুশ্চিন্তা অনুভব হচ্ছে। ফুয়াদের ধারণা এটুকু দুশ্চিন্তা হওয়া নিতান্তই স্বাভাবিক। চোখের সামনে অপরিচিত কারো অসুস্থতা দেখলেও তো মানুষের একটু খারাপ লাগে। এশার প্রতি ভিন্ন কোনো অনুভূতি থেকে এই দুশ্চিন্তা হচ্ছে না।
ফুয়াদ নিজের মনকে সেটাই বিশ্বাস করাতে চাচ্ছে। এশা ঘুমিয়ে পড়েছে, ওর গায়ে জ্বর ছেড়ে দিয়েছে। রাতও প্রায় শেষ। ফুয়াদ ওর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো জীবনে প্রথম অসুস্থ কারো পাশে পুরো রাত জেগে কাটিয়েছে। এছাড়া আর কি করার ছিল? শুধু জ্বর কেন, ওই বাড়িতে এর চেয়ে সাংঘাতিক কোনো অসুখ হলো এশাকে নিয়ে হাসপাতালে আসার মতো ও ছাড়া আর কে আছে? ফুয়াদ বিছানা থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। বাইরের নিস্তব্ধতা ভেদ করে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। ফুয়াদকে উদাস দেখালো, না চাইতেও অনেক কিছুতেই বোধহয় আটকে যাচ্ছে। এসা সকালে চোখ মেলে প্রথমেই দেখলো ফুয়াদের সারা রাত জাগা ক্লান্ত মুখটা। ও দ্রুত বিছানা ছেড়ে উঠে বসে। শরীর দুর্বল লাগছে, মাথার ভিতর ছিমছিম করছে। আপনি সারা রাত জেগেছিলেন? বিচলিত হয়ে জিজ্ঞেস করলো এসা। ফুয়াদ হেয়ালি করে বলল, না, তোমার পাশে ঘুমিয়েছিলাম, দেখোনি? এই বিছানায় দুজনেই ঘুমানো অসম্ভব। এসা তাকে দেখলো। ফুয়াদের হেয়ালি ধরতে ওর একটু সময় লাগলো। তোমার শরীর কেমন তাই বলো। বাসায় যেতে পারবে নাকি হাসপাতালেই থাকতে হবে? জ্বর তো কমেই গেছে, হাসপাতালে থেকে কি করব? আর জ্বরের জন্য হাসপাতালে আনার কোনো দরকার ছিল না, এমনিতেই কমে যেত। ফুয়াদ ফ্রিকুচকে তাকিয়ে রইল। এশাকে হাসপাতালে এনে কি ও বাড়াবাড়ি রকমের দরদ দেখিয়ে ফেলেছে? জ্বরে বেহুশ মানুষকে হাসপাতালে আনা স্বাভাবিক নাকি বাসায় রাখা স্বাভাবিক? এই মুহূর্তে ও সেটাই বুঝতে পারছে না। কারো কাছে জিজ্ঞেস করতে হবে। বাড়ির পরিবেশ যেরকম হওয়ার কথা সেরকমই থমথমে নিরিবিলি ভয়ানক কাল বৈশাখীর আগের নীরবতা যেন। ফুয়াদ এশাকে নিয়ে সকালে বাসায় ফিরল। জ্বর ছাড়লেও এশার শরীর কেমন নিস্তেজ লাগছে। ও চোখ বুজে শুয়ে থাকলো। ফুয়াদ গোসলে ঢুকলো। সারা রাত নির্ঘুম থেকে মাথা ধরেছে। সে দ্রুত গোসল সেরে তৈরি হয়ে বাইরে বের হলো। জরুরি কাজ আছে তার। এর ভিতরে হঠাৎ মারুফা এসে এশার দরজা উকি দিল। এশা, তোমার মা এসেছে। এশার মনে হলো ও ভুল শুনেছে। ও এক লাফে উঠে বসলো। কে এসছে? কি বললেন ভাবি? তোমার মা এসেছে, লিভিং রুমে বসেছে। মাকে তো আসতে বলেনি। ফুয়াদ কি ফোন করেছিল? সেটাই হবে বোধহয়। এসা খুশি হতে গিয়েও হতে পারল না। এই বাড়িতে ওর এত দুঃখ যন্ত্রণার কথা মা যদি জেনে যায়, মানুষটা তাহলে প্রচণ্ড আঘাত পাবে, ভীষণ কষ্টে ঝাঁঝরা হয়ে যাবে। পলি বেগম নিশ্চয়ই তার সাথে ভালো ব্যবহার করবেন না। যদি অপমান করে বসে, তখন মায়ের অপমান কেউ সহ্য করতে পারে না। মাকে ওর খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তাকে কখনো এই বাড়িতে আসতে বলতো না ও। দুশ্চিন্তাগ্রস্ত মুখে অস্থির হয়ে এসা লিভিং রুমে হাজির। মিনারা বেগম উতলা হয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন কিছুক্ষণ। এসব নিঃশব্দে চোখ মুছে। এই প্রথম তিনি বিয়ে বাড়ি এসেছেন, তাও বিনা দাওয়াতে। এসা কাল রাতে হাসপাতালে ছিল শুনে তিনি এসে থাকতে পারেননি। তোর শরীর এখন কেমন মা? রাতে আমাকে ফোন দিস নাই কেন? মিনারা বেগম আবার চোখ মুছলেন। বিয়ের পর মেয়েকে এখনো নাইর করতে পারেননি। নাইর করে রাখবেন কোথায়? মেয়েটা শ্বশুরবাড়িতে কত ছোট হয়ে থাকে, কত দুঃখ যে মিনারা বেগমের বুকের মধ্যে। এসা মায়ের চোখ মুছে দিয়ে বলল, কান্না বন্ধ করো। ঠিক আছে, আমি এখন তেমন কিছু হয়নি, সামান্য জ্বর হয়েছিল। এরকম শুকিয়ে গিয়েছিস কেন তুই? নাক মুখ চেপে ছোট হয়ে গেছে। মাকে কি দিয়ে আপ্যায়ন করবে, কি খাওয়াবে তাকে? এখন কোনো আয়োজন করতে গেলে কি পলি বেগম ঝামেলা করবে? এসা খুব আতঙ্কিত আর অসহায় বোধ করছে। কি করবে বুঝতে পারছে না। বেআইন কোথায়? তাদের ডাক দে। মিনারা বেগম বললেন। এসা ভয় পায় পা ফেলে পলি বেগমকে ডাকতে গেল। ও এই মুহূর্তে মনে মনে কেবল আল্লাহকেই থেকে দোয়া করছে, যেন এই বাড়িতে মিনারা বেগমকে অপমানিত না হতে হয়, কিংবা তার সামনে ওর অপমান না হয়। পলি বেগমের রুম আটকানো। মারুফা এসে গম্ভীর মুখে জানালো, মা বাসায় নেই, মালা আপার বাসায় গেছেন। মালা ফুয়াদের বোন, 3 ভাইয়ের একমাত্র বোন। সকাল সকাল মালা ফোন করে জানিয়েছে তার প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবর শোনা মাত্র পলি বেগম তার শফিক আহমেদ আনন্দে আত্মহারা হয়ে 10 কেজি মিষ্টি, কয়েক জুড়ি ফলমূল নিয়ে মেয়ের বাসায় গেছে। এই খবর সবাই খুশি হলেও শম্পা আতঙ্কিত হলো। এই প্রথম বাচ্চার সময় মালা এই বাড়িতেই ছিল। তার যখন যেটা খেতে ইচ্ছে করে সাথে সাথে হাজির করা, কাপড় চোপড় ধোয়া থেকে খাওয়া দাওয়া
থেকে রাত জেগে হাত পা মালিশ করে দেওয়া, মাথা টিপে দেওয়া সহ যাবতীয় সমস্ত কিছু মারুফা আর শম্পাকেই করতে হয়েছে। সাথে সংসারের কাজ তো আছে। একদিন রাত 2টার দিকে মালা ডেকে বলল তার দুধ চিতই খেতে ইচ্ছে করছে। অজ্ঞতা সেই রাতেই বানাতে হলো। এবারও নিশ্চয়ই এর ব্যতিক্রম হবে না। নিজের মেয়ের বেলা 16 আনা, ওদের বেলা 1 আনাও না। নিষ্ঠুর মহিলা কোথাকার। এসে একটু সংকোচ করে মারুফাকে বলল, ভাবি মা এখানে প্রথম এসছে, দুপুরে না খাইয়ে ছাড়ি কিভাবে? ওসব আমি জানি না। তোমার আবার কারো কাছে কিছু জিজ্ঞাসা করা লাগে নাকি? যা ইচ্ছা করো। এসার এত মন খারাপ লাগলো। বিয়ের পর থেকেই দেখে আসছে মারুফা ভাবে শুধু ওকে অপছন্দ করে। ও তাকে আর কিছু জিজ্ঞেস করলো না। নিজ থেকে কিছু করার সাহস পাচ্ছে না। পরে বেগম এমনিতেই ওর উপর শুধু ক্রুদ্ধ হয়ে আছেন। একটু নাস্তার আয়োজনও করতে পারলো না মিনারা বেগমের জন্য। কোন মুখে এখন তার সামনে যাবে? এসে খুব লজ্জায় পড়লো শেষমেশ। ও বাসার কাছে খাবার হোটেল থেকে নাস্তা কিনে এনে পলি বেগমের সামনে দিল। তোমার বেয়ান তার মেয়ের বাসায় গেছে। এসা মিনারা বেগমকে জানালেন, আসবে কখন? এসে পড়বে, থাকবে না। তাদের সঙ্গে দেখা না করে যাই কিভাবে? কোথায় যাবে তুমি? 2 দিন থাকবে এখানে। এসার কথায় জোর নেই। কি যে পুলিশ পাগলের মতন। শোন মা, আমি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারলে তোকে আর ফুয়াদকে বেড়াতে নিয়ে যাব তোর মামার বাসায়। এসা ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে। মিনারা বেগম চারিদিকে তাকায়। কি দামি দামি আসবাবপত্র, সবকিছু ঝকঝকে তকতকে। এত জৌলুস অভিজাতের মধ্যে তার মেয়ের মুখটা এমন মলিন কেন? খাওয়ার মাঝে মিনারা বেগম বললেন, আমার এভাবে আসা বোধহয় উচিত হয়নি, কিন্তু তোর অসুস্থতার কথা শুনে এত অস্থির লাগলো, মনে হলো তোর মুখটা না দেখে আমি শান্তি পাবো না। আয় হাঁ কর, তোকে একটু খাইয়ে দেই। জ্বর মুখে কিছু খেতে ইচ্ছে করছে না মা, তুমি খাও। আর এভাবে এসছো তাতে কিছু হয়নি। মিনারা বেগমের ধীরে ধীরে খাওয়ার অভ্যাস। পলি বেগম এসে যদি এই দৃশ্য দেখে আবার কি বললে বসবে। মা একটু তাড়াতাড়ি করে খাওয়া শেষ করতো যদি। তাকে দ্রুত খাওয়ার কথা তো বলা যায় না। এসব মনে মনে ভয় তটস্থ হয়ে আছে। পলি বেগম আর শফিক আহমেদ হাস্যজল মুখে বাসা ঢোকায়। খাওয়া শেষে মিনারা বেগমকে এসা ওর রুমে নিয়ে এসে লিভিং রুমে কতক্ষণ বসিয়ে রাখবে। শম্পাও এসেছে রুমে মিনারা বেগমের সাথে দেখা করতে। ইদানিং শম্পা আর এসার সক্ষতা দেখে মারুফার শরীর জ্বলে। এসা শম্পাকে ওর দলে ভাগিয়েছে। আর কি যে করবে এই মেয়ে। পলি বেগম বাসায় আসার সাথে সাথে মারুফা গিয়ে তাকে জানালো, এশা আর ফুয়াদ বাসায় ফিরেছে। এশার মা এসেছে ওকে দেখতে। তাকে সে বাইরে থেকে খাবার দাবার কিনে এনে খাইয়েছে। এখন তারা দুজন আর শম্পা মিলে রুমে বসে গল্প গুজব করছে। ফুয়াদকে বিয়ে করানোর পরই পলি বেগম মনের শান্তি নষ্ট হয়েছে। বাড়ির নিয়ম শৃঙ্খলা সব ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সকলের সামনে পলি বেগমকে অমান্য করে তাকে অপমান করেছে এশা। সবাই তাকে মেনে চলতে পারলো, ও কেন পারবে না? শুরু থেকে এই মেয়েটা তার প্রতি অনুগত ছিল না। ওদিকে ফুয়াদ তো তার কথা পরোয়াই করে না। বুকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেছে। এসব কিছুই পলি বেগমের জন্য অপমানের। পলি বেগম শক্ত মুখে মারুফাকে বলল, আজ দুপুরে শুধু ডাল রান্না করো আর শাক ভাজি করো। ঠিক আছে। মারুফার একেবারে মন মতো হয়েছে। ও এই বাড়ির বউ হয়ে এসেছে 10 বছর, 1 বাচ্চার মাও হয়েছে। এত বছর ধরে ও তো সব সহ্য করে আসছে। আর ওইদিকে একজন কাল এসে আজই হাবাব করছে যেন মিনারা বেগম হাসি মুখেই বিয়ানের সাথে দেখা করতে গেলে আন্তরিকতার গলায় সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনারা? এশার অসুস্থতার কথা শুনে এভাবে হুট করে চলে আসলাম, এসে আপনাদের বাসায় পেলাম না। মিনারা বেগমের আন্তরিকতার বিপরীতে তাদের নিরস দেখালো। পলি বেগমের মুখে তো উপচে পড়া বিরক্ত, দম্ভ, অহংকারটাও চোখে পড়ে। শফিক আহমেদ কিছুটা দায়সারা ভাবে প্রত্যুত্তর করলেন, জি ভালো আছি। এই বলে তিনি বেরিয়ে গেলেন। মিনারা বেগম কেমন আছেন সামান্য সৌজন্যতা দেখিও সেটিও জিজ্ঞেস করলেন না। পলি বেগম চেয়ারে বসে আছেন, তিনি কোনো কথাবার্তাই বলছেন না। মিনারা বেগমের দিকে ভ্রুক্ষেপও করলেন না, যেন তিনি অদৃশ্য কিছু। মিনারা বেগম অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন, তাকে বসতেও পর্যন্ত বলা হলো না।
তার খুব বিব্রত আর অপমানিত বোধ হচ্ছে। এই বাড়ির মানুষগুলোর মধ্যে ন্যূনতম সৌজন্যতা নেই, আন্তরিকতা নেই, মানুষকে মানুষ বলে গণ্য করে না। এখানে ঈশা কেমন করে আছে তাহলে? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নিজের এই অপমানের কথা মেয়েকে বললেন না মিনারা বেগম, কিন্তু তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। এশার কাছে এসে বলল, বিআইবিআইনের সাথে দেখা তো হলো, তোকেও মন ভরে দেখলাম মা। ফুয়াদের ফিরতে বোধহয় দুপুর হবে, আমি এখন চাই তাহলে। বিয়ানের সাথে দেখা করার অভিজ্ঞতা নিশ্চয়ই ভালো হয়নি তার। এশা সেটা আন্দাজ করতে পারছে। তাকে কি অপমান করেছে? ওর বুকের ভিতর ছুরির তীব্র আঘাতের মতো যন্ত্রণা হচ্ছে। এই ব্যাপারে মিনারা বেগম কেউ কোনো প্রশ্ন করলো না। মায়ের অপমানের কথা শুনতে ইচ্ছে করছে না। এশা খুব অনুনয় করে বলল, তুমি দুপুরে খেয়ে যাও মা, নয়তো আমি অনেক কষ্ট পাবো। বিয়ানের ওই রকম আচরণের পর দুপুরে তার গলা দিয়ে আর খাবার নামবে না, কিন্তু মেয়ের অনুরোধ ফেলতে পারল না। অনুরোধে ঠেকিয়ে গিলতে থাকতে হলো। এসা ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে আজ নিজ হাতে মায়ের জন্য ভালো রান্নার আয়োজন করবে। তাতে যত ঝামেলা হওয়ার হোক, এই মুহূর্তে ওর কিছু পরোয়া করতে ইচ্ছে করছে না। এশাকে মাছ মাংস বের করতে দেখে মারুফা বলল, মা, আজ শুধু ডাল আর শাক রান্না করতে বলেছেন। ও মারুফার কথা গ্রাহ্য করলো না। শম্পা ওর পক্ষে কথা বলল, এছাড় মা প্রথমবার এসেছে এই বাড়িতে, তাকে শুধু ডাল আর শাক দিয়ে ভাত খাওয়াবে? ভাবি, তুমিও দেখছি দিন দিন মায়ের মতোই হয়ে যাচ্ছ। মুখ সামলে কথা বলো তুমি। দিন দিন তোমাদের সাহস খুব বাড়ছে, এত সাহস ভালো না। শম্পা আর কিছু বলো না। এসা নিজের মতো রান্না করতে চলে গেল। মিনারা বেগমের পছন্দের বড় কাতলা মাছ রান্না করেছে। ফুয়াদ কল দিয়ে এসাকে জানালো সে আজ বাসায় ফিরবে না, বাইরেই লাঞ্চ করবে। দুপুরে খাওয়ার সময় হলে এসা মিনারা বেগমকে ডাকলেন। তিনি টেবিলে বসে জিজ্ঞেস করেন, বিআইবিআইন খাবে না? খাবে, আসছে। ঈশা ব্যস্ত হাতে খাবার দাবার বাড়তে লাগলো। খাবার টেবিলে এসে পলি বেগমের চেহারার পরম আশ্চর্যে কপালে উঠে গিয়েছে। তিনি মিনারা বেগমের সামনে প্রায় চিৎকার করে মারুফাকে জিজ্ঞেস করলেন, আজকে শুধু ডাল আর শাক রাখতে বলিনি আমি। আমি ডাল আর শাকই রান্না করেছি, বাকি সব এশা করেছে। ঘটনার আকস্মিকতায় মিনারা বেগম হতভম্ব বিমুঠ হয়ে গেলেন। এসা অন্যান্য দিনের মতো পলি বেগমকে ভয় না পেয়ে উঁচু করে বলেন, আমার মা প্রথম এই বাড়িতে এসছে, তাকে শুধু ডাল আর শাক দিয়ে খেতে দিব? এই আপনার আভিজাত্য বড়লোকই। মুখের উপর এত বড় কথা শুনে পলি বেগম কিছুক্ষণ বিস্ময় বিহ্বল হয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে তার সেই বিস্ময় দারুণ ক্রোধে গড়ালো। তিনি ক্ষুদ্র গলায় চেঁচিয়ে মিনারা বেগমকে বললেন, বিনা দাওয়াতে মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন, আবার খেতে বসে পড়েছেন? মিনারা বেগম একেবারে কিংকর্তব্য বিমুঠ হয়ে ধীরে ধীরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ান। লজ্জা আর অপমানে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যদি ইচ্ছে করছে তার মেয়ে, তার এশা, যাকে আঁকড়ে ধরে তিনি সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তার বুকের মানিক এতটা দুরবস্থায় আছে এই বাড়িতে। কেন এত অর্থবিত্ত দেখে মেয়েটাকে বিয়ে দিতে গেল? মিনারা বেগমের বুকের ভেতর চূর্ণ বিচূর্ণ রক্তাক্ত হতে লাগলো। কেবল পলি বেগম ফেটে পড়া ক্রোধ নিয়ে টেবিলে বেড়ে রাখা খাবারগুলো ছুঁড়ে ফেলতে লাগলো। তোর মতো ছোট লোকের বাচ্চা বউ করে এনেছি যাতে মাথা নিচু করে চলিস, কিন্তু তুই এই বাড়িতে আসার পর থেকেই আমার সংসারে অশান্তি শুরু করেছিস। অতিরিক্ত রাগে পলি বেগমের শ্বাস রোধ হয়ে আসছে। তিনি হাঁপাতে লাগলো। এসব বিধ্বস্ত গলায় মিনারা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কখনো এসো না। এই মহিলা মানসিকভাবে অসুস্থ, এই মহিলার চিকিৎসা দরকার। শরীরের সমস্ত শক্তি একত্রে জড়ো করে এশার গালে চর বসিয়ে দিল। দ্বিতীয় চর দিতে উদ্যত হতে মিনারা বেগমের হাত ধরে ফেললেন। এরপর তিনি এশাকে বললেন, তুই আমার সাথে চল। কোথায় যাব মা? পৃথিবীর সমস্ত অসহায়ত্ব যেন ওর গলায়। মিনারা বেগম এই প্রশ্নের উত্তর না দিয়ে এশার হাত ধরে টেনে ওই বাড়ি থেকে বের করে নিয়ে বেরিয়ে আসলেন। দুপুরের কড়া রোদে মাথায় নিয়ে পিচ চলা রাস্তা ধরে হাঁটতে লাগলেন মিনারা বেগম। তিনি এখনো এশার হাত ধরে আছেন। কিছুটা দূরে হেঁটে রিস্কা ডাকলেন। এশা রিস্কায় না উঠে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে রইল। ওর কান্না ক্রমশ বাড়ছে। কেন পলি বেগমের মুখের উপর উত্তর দিতে গেল? উত্তর না দিলে এই ঝামেলা এত দূর গড়াতো না বোধহয়। কিন্তু ওর তো রক্ত মাংসের শরীর, রাগ যে আছে,
পলি বেগমের অসহ্যকর রকমের বাড়াবাড়ি আজ চূড়ান্ত পর্যায়ে অতিষ্ঠ হয়ে মেজাজ হারিয়েছে। মাকে নিশ্চিন্ত খুশি রাখার জন্য শ্বশুর বাড়িতে ভীষণ ভালো আছে বলে নাটকটা আর করতে হবে না। মানুষটা ওর জন্য দুশ্চিন্তায় এখান থেকে বোধহয় আবার রাতে ঘুমাতেও পারবে না। তাকে এই দুশ্চিন্তায় এসা কিছুতেই ফেলতে চায়নি, সেই জন্য সবকিছু মুখ বুজে সহ্য করেছে। চোখের সামনে মেয়ের গায়ে হাত তোলা দৃশ্য, এই দৃশ্য দেখে মিনারা বেগমের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে। তিনি বাকরুদ্ধ হয়ে 7-5 না ভেবে এশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। যদি কোথাও ঠাঁই না হয়, দরকার হলে ট্রেনের নিচে পড়ে মরবে, তবু এই নরকে এশাকে কিভাবে রেখে আসবে? সূর্যের তাপ সরাসরি এসে মুখে লাগছে, চোখ তুলে আকাশের দিকে তাকানো যাচ্ছে না। রিস্কা দ্রুত গতিতে চলছে। এশা চোখ মুছে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? মেজো ভাইজানের বাসায়। মামার বাসায় এভাবে যাওয়া ভালো দেখাচ্ছে না। আর তুমি যে আমাকে এভাবে নিয়ে আসলে মামার বাসায়, আমাদের কতদিন লাগবে? একটা ব্যবস্থা হবে। না মা, হবে না। মিনারা বেগম উত্তর দিলেন না। তার চোখ জোড়া ছলছল করছে, চেহারা বিমর্ষ দেখাচ্ছে। এশার এই মুহূর্তে নিজেকে দায়ী মনে হচ্ছে। ও যদিও এর পেছনে ওর কোনো অপরাধ নেই, দায় নেই। চৌধুরী নিবাসের সামনে রিস্কা থামে। এই বাসায় এশার মেজো মামা ভাড়া থাকেন। মিনারা বেগম রিস্কা থেকে নেমেই ভাড়া মিটায়। এশার এক কাপড়ে বেরিয়ে এসেছে। ওর কাছে 4 আনাও নেই, হাতে করে শুধু মোবাইলটা এনেছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়। কয়েক পা সামনে এগিয়ে পেছনে ফিরে এশাকে ডাকলেন মিনারা বেগম। এই অবস্থায় মামার বাসায় যেতে ওর অস্বস্তি হচ্ছে। মামা ওদের প্রতি তেমন আন্তরিক না। ওকে দেখলে মামি নিশ্চিত বিরক্ত হবেন, সেই জন্য অস্বস্তিটাও বেশি লাগছে। মিনারা বেগম তো নিরুপায় হয়ে এখানে পড়ে আছে। এশা চোখে মুখে মুছে চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। এরপর গেটের ভিতরে পা বাড়ায়। মিনারা বেগম থেমে কয়েকবার কলিং বেল বাজালো। হাজেরা খাতুন দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলেন। তিনি বিরক্ত মুখে দরজা খুললেন। মিনারা বেগমের সাথে এশাকে দেখে তিনি অবাক হলেন। মেয়েকে দেখতে গিয়ে আবার মেয়েকে সাথে করে নিয়ে এসেছে। এই বাড়িতে কি তিনি ভাতের হোটেল খুলে বসেছে? একে তো নিজের মাসের পর মাস পড়ে আছে। এশা, কেমন আছো আম্মু? অনেকদিন পর তোমাকে দেখলাম। বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, চেহারা ঝলমল করবে। এ তো আগের চেয়েও খারাপ হয়ে গেছো, শুকিয়ে গেছো, কালো হয়ে গেছো। এসা শুকনো মুখে একটু হাসার চেষ্টা করে বলো, জি ভালো আছি, আপনি কেমন আছেন মামি? এই আছি, আল্লাহ রাখছে। বসো তুমি। এসা সোফায় বসলো। মিনারা বেগম ওর পাশে বসে। তাদের চেহারা স্বাভাবিক দেখাচ্ছে, কেমন থমথম। হাজেরা খাতুনের একটু সন্দেহ হলো, কোনো ঝামেলা হয়েছে নাকি? এশার সাজ পোশাকও কেমন ঘরোয়া, বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছে এমন মনে হচ্ছে। ভাবি ভাইজান কি বাসায় আছেন? না, সে কি এই সময় বাসায় থাকে নাকি? কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে নাকি? তোমাদের মা মেয়ের চেহারা এমন দেখাচ্ছে কেন? মিনারা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, এশাকে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি ভাবি। আমার সামনে বসে ওর শাশুড়ি ওর গায়ে হাত তুলেছে। এরকম নির্দয় আচরণ কোনো মানুষ করতে পারে না। আমার মেয়েটাকে ওরা মেরেও ফেলতে পারবে। হাজেরা খাতুনের সহানুভূতি তো হলোই না, উল্টো তিনি বিরক্ত মুখেই বললেন, শ্বশুর বাড়িতে টুকটাক ঝামেলা হয়, আবার মিটেও যায়, সেজন্য তুমি ওকে নিয়ে আসবে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই মিনারা? তুমি নিজে পড়ে আছো এখানে, আবার তেজ দেখিয়ে মেয়েকেও নিয়ে এসেছো। ওকে আমি কয়দিন রাখবো? আমার কি কতগুলো আর্থিক আছে? আর একটা মানুষকে মেরে ফেলা কি মুখের কথা? আপনার চোখের সামনে মৌলির গায়ে ওর শ্বশুর বাড়ির কেউ হাত তুলে আপনি সহ্য করতে পারতেন? না, পারতাম না। বাসায় এনে খুঁটি দিতাম। তুমিও এখন খুঁটি দাও। তোমার তো আবার খুঁটি দেওয়ার মতো বাসাও নেই, যা ইচ্ছা করো। হাজেরা খাতুন ওইখান থেকে চলে উঠে গেলেন। এসা মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় অনাদৃত মানুষ মনে হচ্ছে। ওর ইচ্ছা করছে গলায় ফাঁস দিয়ে মরে যেতে। তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা করবই আমি। আগে দেখি ফুয়াদ কি করে। এসে কোনো প্রত্যুত্তর করলো না। ফুয়াদ আর কি করবে? ওর চলে আসতে তারই সবচেয়ে ভালো হয়েছে। এশার প্রতি তার কোনো ভালোবাসা নেই। এশা তার জীবনের সমস্ত পরিকল্পনার বাইরে। এই বিয়েও তার কাছে সবচেয়ে গুরুত্বহীন ব্যাপার।
বড় বাচ্চা বাঁচেছে সে। ফুয়াদ বাসায় ফিরেছে রাতে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। বাসায় ঢুকলেই দেখলো সব এক জায়গায় জটলা পাকিয়ে কি আলোচনা করছে। ও সবাইকে এড়িয়ে রুমের দিকে যাওয়ার সময় শফিক আহমেদ গম্ভীর গলায় স্বরে ডাকলেন,